পঞ্চম শ্রেণী 2025 অধ্যায় 2 ব্রিটিশ শাসন। তো আজকে অধ্যায় 2 এর সমাধান। এই অধ্যায় 2 এর যতগুলো চ্যাপ্টার আছে, যতগুলো যে ধরনের প্রশ্ন আছে সমস্ত কিছু একটি ভিডিওতে সমাধান করব। যেমন এখানে আছে এই যে সমস্ত প্রশ্ন পৃষ্ঠা হচ্ছে 11। তো 11 পৃষ্ঠায় এই সমস্ত প্রশ্নের সমাধান করব। তারপরে আছে পরবর্তী পৃষ্ঠা হচ্ছে এগুলো আছে রিডিং, এগুলো তো না। পরবর্তী পৃষ্ঠা 13তে আছে এই যে ক নাম্বার, তারপরে আছে খ, গ এবং ঘ। তো এগুলো হচ্ছে সমাধান করব। 13 পৃষ্ঠার পরে আর কি আছে, 13 পৃষ্ঠার পরে 14 পৃষ্ঠায় কিন্তু এখানে আছে রিডিংয়ের সমস্যার সমাধান করার কিছু নাই। তো 15 পৃষ্ঠায় আছে যে ক নাম্বার, খ, গ, ঘ। তো এগুলো হচ্ছে আমরা 15 পৃষ্ঠায় সমাধান করব। 15 পৃষ্ঠার পরে 16 পৃষ্ঠায় যে এখানে আছে রিডিং। তো 16 পৃষ্ঠায় রিডিংয়ে কিছু নয়, এখানে আমরা 17 পৃষ্ঠায় সমাধান করব। এই 17 পৃষ্ঠায় আছে ক, খ, গ এবং এই ঘ নাম্বার আছে। তো আমরা এখন এই 17 পৃষ্ঠার পরে ওই পরবর্তী পৃষ্ঠা নাই, 17 পৃষ্ঠা পর্যন্তই সমাধান। তো আমরা প্রথমে শুরু করব এই 11 পৃষ্ঠা দিয়ে। 11 পৃষ্ঠায় কতে আছে কি, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। এখানে বলেছে ইংরেজরা কেন ভারতে এসেছিল, বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল, 1757 থেকে 1947 সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে, 4 নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে, তারপর নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিল, পলাশী যুদ্ধের পরে কি হয়েছিল। তো প্রথমে আমরা উত্তরগুলো দেখে নেই। তো এই হচ্ছে আমাদের এই যে প্রশ্ন। এখন উত্তর, ইংরেজরা কেন ভারতে এসেছিল। উত্তর, বাণিজ্য করতে। তারপরে 2 নাম্বার আছে বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল। উত্তর, এ দেশের সম্পদের জন্য। 3, 1757 থেকে 1947 সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে। উত্তর, ব্রিটিশরা। 4, নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে। উত্তর, নবাবের পরিবারের কিছু সদস্য, এদেশীয় কিছু প্রভাবশালী ব্যবসায়ী ও ইংরেজ বণিকরা। তারপরে আছে 5 নাম্বার, নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিল। উত্তর, প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার ফলে তারপরে 6 নাম্বার, পলাশী যুদ্ধের পরে কি হয়েছিল। উত্তর, বাংলায় 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। তো এই ছিল হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান। তো এখন ক নাম্বারের পরে খ নাম্বারে আছে এই যে প্রশ্ন, ইংরেজ বণিক, নবাব পরিবার, এদেশীয় বণিক। এখানে বলেছে নবাব 3টি পক্ষ থেকে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। পাশের চিত্রে পক্ষগুলোর নাম উল্লেখ করা হলো। কোন পক্ষে কারা এবং কেন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তা লেখো। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই হচ্ছে আমাদের এই যে প্রশ্ন, আর উত্তর এখান থেকে শুরু। উত্তরে বলেছে নবাব সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে নিচে তথ্য দেওয়া হলো। এই যে তথ্য। 1, ইংরেজ বণিক, এরা মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক। তাদের ইচ্ছামতো বাণিজ্য চালানোর পথে নবাব বাধা হয়েছিলেন, ফলে তারা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারপর 2 নাম্বার আছে পরিবার, নবাবের পরিবারের কিছু সদস্য, বিশেষ করে খালা ঘোষেটি বেগম তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। 3, এদেশীয় বণিক, ইংরেজ বণিকদের প্রলোভনমূলক প্রস্তাবে ও নিজেদের সাথে এদেশীয় পুঁজিপতি ও বণিকরাও নবাবের বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন। জগৎশ্রেষ্ঠ এ রায়দুর্লভ ছিল এমন 2 জন বণিক। তো এই ছিল হচ্ছে আমাদের খ নাম্বারের সমাধান। এখন গ নাম্বারে আছে আরও কিছু করি। এখানে বলেছে মোগলরা বাংলাকে বলতে যে কোনো জাতিস্বর্গ, মোগল আমলের বাংলার শাসকদের সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো। তো চলো আমরা উত্তরটি দেখি। এই যে হচ্ছে প্রশ্ন, আর উত্তর হচ্ছে এই যে বাংলা মোগল সম্রাটের অন্তর্ভুক্ত হয় 1574 সালে। বাংলা ছিল মোগল সাম্রাজ্যের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। মোগলরা বাংলাকে বলতো যে কোনো জাতিস্বর্গ।
কেননা তখন বাংলা ছিল খুবই সম্পদশালী। নিচে বাংলার প্রতি বিদেশি শক্তিগুলোর আগ্রহের কারণসমূহ দেওয়া হলো। বাংলার প্রতি বিদেশি শক্তিগুলোর আগ্রহের মূল কারণ ছিল বাংলার সম্পদ, স্কিল, অন্যান্য মিহি কাপড় এবং মশলা। এই আকর্ষণেই একে একে পর্তুগিজ, ডাচ, ইংরেজ ও ফরাসিরা বাংলার কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে এবং স্থানীয় শ্রমিকদের খাটিয়ে প্রচুর মুনাফা করতে থাকে। সে সময় কেবল কাশিমবাজার সিল্ক ফ্যাক্টরিতেই বছরে প্রায় 22,000 বেল স্কিল উৎপাদন করা হতো। পাশাপাশি বাংলার রেশম ও মসলিনকে ইউরোপীয় উল বা লিনেন কাপড়ের তুলনায় অভিজাত বলে গণ্য করা হতো। আবার ইউরোপে মাংসসহ অন্যান্য খাবার সুস্বাদু করতে বাংলার মশলার ব্যাপক চাহিদা ছিল। তো এই ছিল আমাদের গ নাম্বারের সমাধান। এখন ঘ নাম্বারে আছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দেই। এখানে বলেছে পলাশী যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? ক 1857, খ 1947, গ 1914, ঘ 1757। তাহলে সঠিক উত্তর হবে ঘ 1757। তো এই ছিল আমাদের 11 পৃষ্ঠার সমাধান। তো আমরা এখন চলে যাব পরবর্তী 13 পৃষ্ঠায়। তো 13 পৃষ্ঠাতে এখানে আছে ক নাম্বারে বাংলার ইতিহাস। বাংলার ইতিহাসে এই ব্যক্তিদের ভূমিকা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। এখানে বলেছে মীর জাফর এবং তারপরে আসছে রবার্ট ক্লাইভ। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই আমাদের প্রশ্ন। তো আর উত্তর এই যে 1 নম্বর উত্তর হবে মীর জাফর। তো মীর জাফরের উত্তর মীর জাফর ছিলেন নবাব সিরাজ উদ্দৌলার প্রধান সেনাপতি। তিনি ক্ষমতার ভাগ ও উপটনকের লোভে নবাবের বিরুদ্ধে ব্রিটিশ ষড়যন্ত্রকারীদের পক্ষে যোগ দিয়েছিলেন। 1757 সালে 23শে জুন পলাশী যুদ্ধের দিন মীর জাফর ও তার অনুগত বিশ্বাসঘাতক সেনার যুদ্ধ না করে ব্রিটিশদের সহায়তা করেছিলেন। এক পর্যায়ে সেনাপতি মীর জাফর নবাবকে যুদ্ধক্ষেত্র থেকে পশ্চাদপসরণ করতে বলেন। পলাশীতে পরাজয় নিশ্চিত দেখে নবাব যুদ্ধক্ষেত্র ছেড়ে রাজধানী মুর্শিদাবাদ রক্ষার জন্য অগ্রসর হন। পথে নিজের লোকেরাই তাকে ধরিয়ে দেয়। পরে নবাবকে বন্দি অবস্থায় হত্যা করা হয়। এরপর ব্রিটিশরা মীর জাফরকে বাংলার সিংহাসনে বসায়। তবে আসল ক্ষমতা ব্রিটিশদের হাতেই থাকে। এক সময় ইংরেজদের সাথেও মীর জাফরের বিরোধ সৃষ্টি হয়। তখন মীর জাফরকে সরিয়ে তার জামাতা মীর কমিশন কাসেমকে বাংলার নবাব বলা হয়। এ ছিল আমাদের 1 নম্বরের সমাধান। 2 নম্বরে আছে রবার্ট ক্লাইভ। তো উত্তর এখান থেকে শুরু। মীর ক্লাইভ বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসক ছিলেন। রবার্ট ক্লাইভ কোম্পানিতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে শাসনকারী প্রতিষ্ঠানে পরিণত করার পেছনে তার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। রবার্ট ক্লাইভ কক্সবাজারের যুদ্ধে বিজয়ের পর বাংলা, বিহার ও উড়িষ্যার ইংরেজ কোম্পানির শাসন প্রতিষ্ঠা করেন। তখন প্রায় 3 কোটি মানুষ ক্লাইভের শাসনাধীনে ছিল। তিনি ভারতের বেশ কিছু প্রশাসনিক ও সামরিক সংস্কার করেন। রবার্ট ক্লাইভ 1767 সালের ভারত ত্যাগ করে ব্রিটেনে চলে যান। তো এখন ক নাম্বার কমপ্লিট। এখন খ নাম্বার আছে ব্রিটিশদের ভাগ কর শাসন কর নীতির ফলে কি হয়েছিল প্রশ্ন। এখন উত্তর ব্রিটিশদের ভাগ কর শাসন কর নীতির ফলে বাংলা তথা ভারতীয় উপমহাদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল। ব্রিটিশরা মূলত ধর্মের ভিত্তিতে ভারতীয়দের মধ্যে ভিত্তির সৃষ্টি করেছিল। তাদের ধারণা ছিল এর মাধ্যমে ভারতীয়দের ঐক্য বিনষ্ট করা যাবে। ভাগ কর শাসন কর নীতির উদ্দেশ্যে ভারতীয়দের দুর্বল করে দেওয়া হলেও তা উল্টো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভকে বাড়িয়ে তুলেছিল। 1905 সালে ঘোষিত বঙ্গভঙ্গকে ব্রিটিশদের ভাগ কর শাসন কর নীতির একটি উদাহরণ হিসেবে দেখা হয়। ইংরেজরা বলেছিল বিশাল প্রদেশ বাংলাকে ভাগ কর হলে প্রশাসনিক কাজে সুবিধা হবে।
1905 সালে ঘোষিত বঙ্গভঙ্গকে ব্রিটিশদের ভাগ কর শাসন করার নীতির একটি উদাহরণ হিসেবে দেখা যায়। ইংরেজরা বলেছিল বিশাল প্রদেশ বাংলাকে ভাগ করা হলে প্রশাসনিক কাজে সুবিধা হবে, তবে ইতিহাসবিদরা মনে করে রাজনৈতিক চেতনা অগ্রসর বাঙালিকে দমিয়ে দেওয়া ছিল বঙ্গভঙ্গের উদ্দেশ্য। হয়েছিল আমাদের খ নাম্বারের সমাধান। তখন খ নাম্বার পরে গ নাম্বার আছে। এই চারজন বাংলা নবজাগরণে গুরুত্ব ভূমিকা রেখেছিল। তো আমরা চলো প্রশ্নটি দেখি। এই চারজন বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তাদের সম্পর্কে জানার চেষ্টা করি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে প্রশ্ন উত্তর, রাজা রামমোহন রায়। এই যে রাজা রামমোহন রায় 1772 থেকে 1833 ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায়। তিনি এখনকার সামাজিক, শিক্ষাগত ও ধর্মীয় সংস্কারে তৎপর্য ভূমিকা রেখেছিল। রামমোহন রায় অমানবিক সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য বিশেষভাবে সুপরিচিত। পাশাপাশি তিনি ছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারত থেকে ব্রিটিশদের রাজত্ব পাচারের বিরোধী ছিলেন। এছাড়া রামমোহন রায় ছিলেন ব্রহ্মধর্মের প্রবর্তক। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 থেকে 1891। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন খ্যাতিমান বিদ্বান ও সমাজ সংস্কারক ছিলেন। তিনি বাংলা বর্ণমালাকে সহজ করে তার হাত ধরে আধুনিক বাংলার গদ্যের যাত্রা শুরু হয়। ভারতকে বিধবা বিবাহ আইন প্রচলনের পেছনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুরুত্ব অবদান ছিল। তিনি অর্থবান না হলেও খুবই দয়ালু ও দানশীল ছিলেন। নবাব আব্দুল লতিফ 1828-1893 19 শতকের ভারতের অন্যতম সমাজ সংস্কার ছিলেন। তিনি হিন্দুদের পাশাপাশি মুসলমান শিক্ষার্থীদের শিক্ষাদানের উদ্দেশ্যে হিন্দু কলেজকে প্রেসিডেন্ট কলেজে রূপান্তরিত করায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সমাজ সংস্কারে অসাধারণ অবদানের জন্য ব্রিটিশ সরকার 1880 সালে তাকে নবাব উপাধি দেয়। সৈয়দ আমির আলী 1849 থেকে 1928। সৈয়দ আমির আলী একজন বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে আইনি বিষয়ে ডিগ্রি নিয়ে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ছিলেন ভারতের মুসলিমদের রাজনৈতিক জাগরণের অগ্রদূত। রাজনীতিতে মুসলমানদের এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে গঠিত দল মুসলিম লীগের প্রতিষ্ঠা সদস্য। তিনি সৈয়দ আমির আলী দ্য স্পিরিট অব ইসলাম সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন। এখন ঘ নম্বরের সমাধান আছে। উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে ড্যাশ সাল থেকে ড্যাশ সাল পর্যন্ত বছর শাসন করেন। তো উত্তরটি হলো এই যে 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর শাসন করেন। তো 13 পৃষ্ঠার পর আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা। এই যে 14তে আছে রিডিং। তো রিডিংয়ের সমাধানের কিছু না, আছে 15 পৃষ্ঠা। তো 15 পৃষ্ঠা এখন আমরা সমাধান করব। এখানে কতে আছে শিক্ষকের সহায়তায় 1857 সালে সিপাহী বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। প্রতিটি কারণে কেন গুরুত্বপূর্ণ ছিল। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। উত্তর হচ্ছে এখানে শ্রেণী শিক্ষকের সহায়তায় তিতুমিরের বাঁশের কেল্লা প্রশ্ন ওটা হবে না, প্রশ্ন হবে এইটা। ওটা আসলে আমার ভুল দেওয়া হয়ে গেছে, মানে এই বইতে এটা ভুল ছাপাইছে। তো প্রশ্ন হবে এটা, শিক্ষকের সহায়তায় তিতুমিরের বাঁশের কেল্লা এবং 1857 সালে সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা করো। তো উত্তর হবে শ্রেণী শিক্ষকের সহায়তায় তিতুমিরের বাঁশের কেল্লা এবং 1857 সালে সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা করা হলো। তো তিতুমির বাঁশের কেল্লা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতক জুড়ে যেসব বিদ্রোহ সংগঠিত হয় তার মধ্যে তিতুমিরের বিদ্রোহ অন্যতম। বিদ্রোহী নেতা তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করতে বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন। 1831 সালে ব্রিটিশ বিরোধী যুদ্ধে তিতুমির পরাজিত ও নিহত হন এবং তার বাঁশের কেল্লা বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হলেও তিতুমিরের বাঁশের কেল্লা ছিল কোম্পানি শাসনের বিরুদ্ধে দুঃসাহস ও দেশপ্রেমের প্রতীক। 1857 সালে সিপাহী বিদ্রোহী। 1857 সালে পশ্চিম বাংলার ব্যাকারপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহী শুরু হয়। এই বিদ্রোহের কারণ ছিল এক সেনাবাহিনীতে ভারতীয় সিপাহীদের সংখ্যা ধিক্য থাকলেও তারা ইংরেজ সেনাদের তুলনায় বৈষম্যের শিকার হতো। দুই, ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা বিদ্যমান ছিল। 3, ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ প্রদান। 4, কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরু এবং শূকরের চর্বি ব্যবহারের গুজবে সৃষ্টি ধর্মীয় অশান্তি। 5, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সিপাহীদের উৎসাহিত করেছিল। সিপাহী বিদ্রোহের কারণগুলো ছিল ধর্মীয়, জাতীয়, উপমহাদেশের মানুষের জীবন জীবিকা, ধর্মবিশ্বাস ও জাতীয়বোধ সাথে সংশ্লিষ্ট। তো এই ছিল আমাদের ক নম্বরের সমাধান। এবং খ নাম্বারে আছে 1857 সাল থেকে বিদ্রোহের কারণ। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। হচ্ছে প্রশ্ন আর এই হচ্ছে উত্তর। 1 হবে বন্দুকের কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহারের গুজব। 2 হবে ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ প্রদান। 3 হবে সেনাবাহিনীতে ভারতীয় সিপাহীদের বৈষম্যের শিকার হওয়া। 4 হবে ভারতের ধর্মীয় বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা। 5 হবে সাধারণ মানুষের বিদ্রোহী মনোভাব। তো গ নাম্বার আছে ঢাকার বাহাদুর শাহ পার্কে 1857 সালে বিদ্রোহী বাঙালি সিপাহী। তো এগুলো আমরা কেন হয় আমরা উত্তরগুলো দেখব। এই যে উত্তর, এই যে কেন পার্ক রাখা হয় কেন। তো প্রশ্নটা বললাম না, ভিডিওটি বড় হয়ে যাবে, তো সরাসরি উত্তর দেখাই। এই হচ্ছে পার্কটি এবং উত্তর হবে এখান থেকে পুরান ঢাকায় অবস্থিত বাহাদুর শাহ পার্ক সিপাহী বিদ্রোহের প্রতীক। এই পার্কটির নামকরণ করা হয় শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের নামানুসারে। 1857 সালে ভারতীয় সিপাহী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষমতাচ্যুত বাহাদুর শাহকে আবার ভারতের বাদশাহ ঘোষণা করে। পরে বিদ্রোহী সিপাহীরা পরাজিত হলে ব্রিটিশ শাসকরা তাদের মধ্যে বেশ কয়েকজনকে এই পার্কের স্থানে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দিয়েছিল। এখান থেকে 1858 সালে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার ভারতের সিংহাসনে আরোহণের ঘোষণা দেওয়া হয়েছিল। এ উপলক্ষে তখন পার্কটির নাম রাখা হয় ভিক্টোরিয়া পার্ক। ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর 1957 সালের এর নাম বদল করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। সে বছরই সিপাহী বিদ্রোহের শহীদের স্মরণে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। তো এখন ঘ নম্বরের সমাধান। তো চলো আমরা ঘ নম্বরের উত্তর দেখব। এই যে এখন ঘ নাম্বার আছে অল্প কথা উত্তর দাও। তিতুমিরের বাঁশের কেল্লায় কি পরিণত হয়েছিল? উত্তর 1831 সালে উত্তর 1831 সালে ব্রিটিশ বিরোধী যুদ্ধে তিতুমির পরাজিত ও নিহত হন এবং তার বাঁশের কেল্লা বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হলেও তিতুমিরের বাঁশের কেল্লা ছিল কোম্পানি শাসনের বিরুদ্ধে দুঃসাহস ও দেশপ্রেমের প্রতীক। তারপর আছে 1857 সালে বিদ্রোহের ফলাফল কি? উত্তর 1857 সালে বিদ্রোহের কয়েকটি ফলাফল নিচে দেওয়া হলো। 1 হবে এই বিদ্রোহের প্রায় 1 লক্ষ ভারতীয় নিহত হয়েছিল। 2 হবে ভারতের স্বাধীনতার চেতনার সূত্রপাত হয়। 3 হবে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া সরাসরি ভারত শাসনের দায়িত্ব নেন। তো আমাদের 15 নাম্বার পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে দেখো 15 পৃষ্ঠার পরে এখন চলে যাব আমরা 16 পৃষ্ঠায়। তো 16 পৃষ্ঠায় রিডিং আছে। তো এখন আমরা 17 সমাধান করব। 17 পৃষ্ঠাতে কি আছে? ক নাম্বার। তো আমরা সরাসরি ক নাম্বারের প্রশ্ন দেখব। এই যে ক নাম্বার আছে কবি সাহিত্যিকগণ কিভাবে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখতে পারেন শিক্ষকের সাথে আলোচনা করো। উত্তর রাজনৈতিক আন্দোলনে কবি সাহিত্যিকগণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ব্রিটিশ শাসনামলে বাংলার কবি সাহিত্যিকদের লেখা কবিতা, গান, উপন্যাস বা অন্যান্য রচনায় তার প্রমাণ মেলে। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে আমার সোনার বাংলা গানটি লিখেছিলেন। এই গানটি বাংলার মানুষের মনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একাত্মবোধ জাগিয়েছিল। পরে দেশপ্রেমমূলক এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়ের বিভিন্ন লেখা জাতীয়তাবাদী চেতনার প্রসারে সাহায্য করেছিল। তো এখন খ নাম্বারে আছে খ নাম্বার সমাধান। এই যে খ নাম্বারে আছে যে প্রশ্নটি, আমরা সেটি উত্তর এখন দেখাবো। এই যে পাশের পৃষ্ঠা থেকে বাংলার যেসব প্রতিরোধ আন্দোলন হয়েছিল সেগুলোর একটি ঘটনাপঞ্জিকা তৈরি করো। এই যে উত্তর যেসব হয়েছিল তার ঘটনাপঞ্জিকা দেওয়া হবে 1, 1760 থেকে 1800 সাল পর্যন্ত ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়। 2 হবে 1920 থেকে 1922 সাল পর্যন্ত অসহযোগ আন্দোলন হয়। 3 হবে 1924 থেকে 1929 সাল পর্যন্ত স্বরাজ আন্দোলন হয়। 4 হবে 1930 সালে সশস্ত্র যুব বিদ্রোহ হয়। তো এখন হচ্ছে আমাদের যে গ নাম্বার। তো আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান দেখব। এই হচ্ছে গ নাম্বার। বাঙালির স্বাধিকার আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং রোকেয়া সাখাওয়াত হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাদের সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো। তো আমরা উত্তরগুলো দেখব। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তর হবে এই পর্যন্ত, কারণ ভিডিওটি অনেক বড়, আমি দেখালাম না। পড়ে নিয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের হবে এটা। এই যে তারপরে হবে কাজী নজরুল ইসলামের হবে এইটুকু উত্তর। তারপরে রোকেয়া সাখাওয়াত হোসেনের হবে এইটুকু উত্তর। তো 3 জনের উত্তর আমরা দেখালাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই তো এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। তো আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় অধ্যায়ের ভিডিও এখানেই কমপ্লিট। তো এরপরে তৃতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।